প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বিস্ফোরক তথ্য এলো সিবিআই এর হাতে। চাকরি প্রার্থীদের নামের তালিকা উদ্ধার, অযোগ্যদের নাম সুপারিশের অভিযোগ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বিস্ফোরক তথ্য এলো সিবিআই এর হাতে। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতিতে চাকরি সুপারিশের বিষয়ে তৃণমূল নেতা মন্ত্রীদের সঙ্গে এক প্রাক্তন সাংসদ এবং এক প্রাক্তন আইপিএস আধিকারিকের নামও রয়েছে। তারা প্রত্যেকেই চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত 2014 সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে 2022 সালে তদন্তে নামে সিবিআই। এরপর গত বছরের জুন মাসে বিকাশ ভবনে স্কুল শিক্ষা দপ্তরের ওয়্যার হাউসে অভিযান চালিয়ে একটি নথি উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, অভিযুক্তরা যাদের নাম সুপারিশ করেছিলেন নথিতে তাদেরই নামের তালিকা রয়েছে। পরে ওই তালিকাটি রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাঠানো হয়। তদন্তে উঠে আসে যে তালিকায় থাকা 321টি নামের মধ্যে 134 জনকে প্রাথমিকের শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন। যদিও বিষয়টির সঙ্গে দলের কোনো যোগ নেই বলে দাবি শাসক শিবিরের। তৃণমূল নেতা কুণাল ঘোষের সাফাই, যারা সুপারিশ করেছেন তারাই এর ব্যাখ্যা দিতে পারবেন। এখন যারা দিয়েছেন তারা মানে কোনো অনুরোধ রাখার কম্পালশনে দিয়েছেন, জেনে দিয়েছেন না না জেনে দিয়েছেন, বৈধভাবে দেখার জন্য বলেছেন নাকি অবৈধ করার সুপারিশ দিয়েছেন, সে বুঝবো কি করে? তো ফলে এটা তো সিবিআই এবং কনসার্ন ব্যক্তিরা বলতে পারবেন। তো যাদের নাম সিবিআই দিয়েছে তারা এর ক্লারিফিকেশন দেবেন। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কেন এর ক্লারিফিকেশন দেবে? বিরোধীদের অভিযোগ, রাজ্যে শিক্ষক নিয়োগের নামে যে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে তা সিবিআই এর এই নথিতেই স্পষ্ট হয়েছে। স্বভাবতই উঠছে প্রশ্ন যে এই বিপুল দুর্নীতির থেকে দায় এড়ানোর জন্যই কি বিষয়টিতে মুখে কুলু পেটেছে শাসক শিবির? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। গত বছর জুন মাসে বিকাশ ভবনের ওয়্যার হাউসে অভিযান চালায় সিবিআই, আর সেখানেই তল্লাশি চালানোর সময় ওই নথি পাওয়া গিয়েছিল। তাহলে একটাই প্রশ্ন এই মুহূর্তে মাথাচাড়া দিচ্ছে যে শিক্ষা দুর্নীতি কাণ্ড নিয়ে হই হই রই রই রব গোটা রাজ্যে, যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো লাগাতার আক্রমণ করে গিয়েছে শাসককে। আর এবার যখন এই তালিকা সামনে আসছে যেখানে বিরোধী দলের কারোর নামও দেখতে পাওয়া যাচ্ছে, তখন তারা কি বলবেন? এবার শিক্ষা দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি তৎপর। সিবিআই এর নথিতে এক ঝাঁক গুরুত্বপূর্ণ নাম। প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ নথি সিএন এর হাতে। শাসক বিরোধী উভয় দলের নেতা নেত্রীর নাম নথিতে। চার্জশিটে নাম থাকলেও তাদের কেন ডাকা হচ্ছে না? কোন রকম জেরা না করেই সরাসরি চার্জশিটের নাম কিভাবে? তবে কি সিবিআই হাতে পেয়েছে মোক্ষম কোনো তথ্য প্রমাণ? 26 নির্বাচনের আগে কি ফের শুরু হবে তাহলে ধরপাকড়? আর এই বিষয় নিয়েই আজকে দ্য ডিবেটে কথা বলবো। আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছে এবং আমার সঙ্গে যারা রয়েছেন, বিজেপি তরফ থেকে মুখপাত্র দেবাশিস প্রধান রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস বাবুকে স্বাগত জানাবো অনুষ্ঠানে, এবং হয়তো কিছুক্ষণের মধ্যে রাজনৈতিক বিশ্লেষক অরিজিৎ কাঞ্জিলাল আমাদের সঙ্গে যোগদান করবেন। অরিজিৎ দাকেও আগাম স্বাগত জানিয়ে রাখছি। দেবাশিস বাবু, তাহলে এইখানে যেটা দাঁড়ালো যে এবার আরও তো বিরোধী রাজনৈতিক দল রয়েছে রাজ্যে, কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে, তাহলে তারা এবার এটা বলার সুযোগ পেল যে শাসক এবং প্রধান বিরোধী দল দুর্নীতিতে একই রকম ভাবে যুক্ত। অন্তত এই অভিযোগটা সামনে এনে তারা 26-এর ভোট বৈতরণীতে পার হতে চাইবে, কাজে লাগাতে চাইবে, এরকমটা নয় কি? না, এখানে এরকম কোনো ব্যাপার নেই। কারণটা হচ্ছে যে এই প্যানেলটা আমি যতটা জানি 2016 সালে হয়েছিল। তো যাদের নাম এসছে আমি দেখেওছি, তারা তখন ওনারা ছিলেন হচ্ছে আমাদের বর্তমান যে শাসক দল আছে রাজ্যে, তৃণমূলে ছিলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে ব্যক্তিকেন্দ্রিক ব্যাপার আছে। ওনাদের নাম কেন এসছে এবং ওই তৃণমূল জামানাতে এসছে সেই উত্তরটা ওনাদেরকেই দিতে হবে, ওনাদের কাছে জিজ্ঞেস করলে পাবেন। এবং কিছুটা দায়িত্ব তৃণমূলকেও নিতে হবে, কারণ ওনারা তখন তৃণমূলে ছিলেন। তাহলে তৃণমূল যদি জানতেন যে তৃণমূলে থাকাকালীন ওনারা কোনো নাম সুপারিশ করেছিলেন, তাহলে তৎকালীন ওনারা কেন ওনাদেরকে পানিশমেন্টটা দিলেন না? আজকে হঠাৎ ওই নাম নিয়ে হইচই করে তো কোনো লাভ নেই। আর দুর্ভাগ্যজনকভাবে যে এজেন্সি এখানে এসে, এই যে সিবিআই এজেন্সি এখানে এসে যে তদন্তটা করছে, তাদের প্রতিও আমার একটা বক্তব্য আছে
যে পশ্চিমবঙ্গের যে কোনো ইস্যুতে নিয়ে একটা দীর্ঘসূত্রিতা ওনারা চালান, এবং দীর্ঘসূত্রিতা চালানোর পর কোনো ফল আজ পর্যন্ত আমরা পাইনি। লাস্টে দেখা যাচ্ছে, আমি যতটা জানি এটা 2024 সালের মে কি জুন মাসে এটা বোধহয় কোনো একটি জায়গায় বিকাশ ভবনে আপনারা বলছেন সেখান থেকে গিয়ে নথিপত্র পাওয়া গেছে। তাহলে 2024 সালের থেকে আজকে 2025 সালের ফেব্রুয়ারি, প্রায় 9 মাস 10 মাস হতে গেল। তাহলে এই নেতুগুলোর খবর তখন কেন এলো না সামনে? না, এটা এমন নয় তো যে উনারা যেহেতু এখন বিজেপিতে এসছেন সুতরাং শুধুমাত্র শাসক দলের নেতাদের নাম নয়, যে কিছুটা একটা আরও কিছু যদি বিরোধী দলের নেতা নেত্রীদিকে জড়িয়ে দেওয়া যায় তাহলে ব্যাপারটাতে তু ম্যামে করে চলতে থাকবে। এই নামটা তো, এই তালিকাটা তো সিবিআই এর দ্বারা সামনে আসছে। না, সিবিআইকেও তো এখন খুব একটা ভরসা করা যাচ্ছে না। সিবিআই প্রথম কথা হচ্ছে এই পশ্চিম, আমি বলছি আপনাকে, আমি বিজেপি না, আমি পারছি না, আমি বিজেপি প্রতিনিধি হয়েও এই কথাটা বলছি। আজকে রাজ্যে সিআইডি চলে হচ্ছে, সিআইডি যখন কোনো তদন্ত করে তখন সরকার বানিয়ে দেয় কিভাবে রিপোর্ট বাইরে আনতে হবে। আর সিবিআইকে তো আমি দেখছি পশ্চিমবঙ্গের কোনো কেসেই কোনো রিপোর্টই ঠিক মতন বাইরে আনতে পারছে না। এটা যদি ছিল তাহলে আমাকে বলুন যে সঠিকভাবে 2024 সালে যখন জুন মাসে কি মে মাসে তদন্তটা হয়েছিল, যখন আমাদের এটা হয়েছিল, রিপোর্টটা এসেছিল, তখন কেন বাইরে আসেনি? আজকে হঠাৎ 10 মাস পর এই নামগুলো আসছে, কোন যুক্তিতে? তাহলে 10 মাস ওনারা কি করছিলেন? এই নামগুলো তো ওনারা পেয়েছেন 10 মাস আগে। যে কোনো এজেন্সির উপর দেখুন, আমি একটা দল করতে পারি, কিন্তু যে কোনো এজেন্সির দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষকে তার বিচার, মানে সাধারণ মানুষকে তার সঠিক জায়গাটা দেওয়া, সাধারণ মানুষকে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া। তাহলে ওনারা প্রত্যেকটা কেসে এরকম নিয়ে ধরছেন, দিয়ে তু ম্যায় করে 2 বছর 4 বছর 10 বছর করে চলে যাচ্ছেন। তাহলে কেন আজকে যখন পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যখন প্রচুর টাকা পাওয়া গেছিল, এবং উনার একজন ওই বলুন গার্লফ্রেন্ড বলুন বা যাই বলুন না কেন, অর্পিতা বা সামথিং কিছু নাম দিয়ে পাওয়া গেছিল, ওনাদেরকে অ্যারেস্ট করেছিল। তাহলে কেন এদেরকে নাম থাকা সত্ত্বেও তখন অ্যারেস্ট? বুঝতে পারছি দেবাশিস বাবু, কিন্তু 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 দেবাশিস বাবু, ওয়াশিং মেশিন তত্ত্বটা কি আপনি উড়িয়ে দেবেন? ওয়াশিং মেশিন এখানে কোনো ব্যাপার নেই। ওনারা তখন 2016 সালে, আপনি যখন এই অভিযোগগুলো করছেন 2016 সালে ওনারা তখন তৃণমূলে ছিলেন, এই দায়ভারটা তৃণমূলকেই নিতে হবে। তাহলে তখন যদি ওনারা কোনো নাম সুপারিশ করে থাকেন, এই সুপারিশ যদি তর্কের খাতিরে ধরে নিয়ে সুপারিশ করেছেন, যে নামগুলো এসছে মাননীয় দিব্যেন্দু অধিকারী এবং তৎকালীন এসপি কি যেন নাম, তৎকালীন এসপি একজন নাম এসছে, ভারতী ঘোষ, প্রাক্তন আইপিএস, ওনার নাম এসছে। তো আমার বক্তব্য হচ্ছে যে 2016 সালে ওনারা যখন তৃণমূলে ছিলেন, ভারতী ঘোষ তৃণমূলে ছিলেন না, উনি ডাইরেক্ট বিজেপিতে এসছেন, কিন্তু উনি তখন তো উনি তৃণমূলের মানে একরকম হয়ে উনি তৃণমূলের সাপোর্টে ছিলেন। তাহলে তৎকালীন যে বোর্ড, আমাকে একটা কথা বলুন, আমি ধরে নিলাম ওনারা দুর্নীতি করেছেন, ধরে নিলাম ওনারা নাম সুপারিশ করেছেন, তর্কের খাতিরে ওনারা নাম সুপারিশ করেছেন, দিয়েছেন, চাকরি দিয়েছে, তৎকালীন প্রাথমিক পর্ষদ কেন এইটা মঞ্জুর করলো? তার মানে কি প্রাথমিক পর্ষদ এইরকম 134 জন পাচ্ছেন, যে রিপোর্টটা যেটা সুপ্রিম কোর্টে গেছে এবং হাইকোর্টেও গেছে, প্রায় 26,000 প্রার্থীর মধ্যে তো প্রাথমিক পর্ষদ স্বীকার করছে 5,000 সামথিং জনের ডিসপিউট হয়েছে। তার মানে দুর্নীতিটা হয়েছে এই সরকারের আমলে, এটা তো স্বীকার করে নিতে পারবে। এটা নিয়ে কোনো দ্বিমত তো অনেকেরই নেই যে ওই সরকারের আমলে ওই সময় এই দুর্নীতি হয়েছে। দেবাশিস বাবু, সেইটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে যখন কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে অপর একটি রাজনৈতিক দলে কেউ যাচ্ছেন, তখন তো তার যাবতীয় তার বিরুদ্ধে অভিযোগ নয়, তদন্ত চলছে কিনা এগুলো খতিয়ে দেখা হয়। প্রাক্তন এসপি দেখুন, সব সময় সব নথি আপনি দেখতে পারবেন। একটা মনে করুন আজকে কিন্তু তাহলে আপনি বলবেন যে এই দুই ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তার দায় বিজেপির নয়। বেশ, আমি একটু কুণাল ঘোষ, তার একটা প্রতিক্রিয়া রয়েছে, আমি একটু শোনাবো। দেখুন, দেবাশিস বাবুরও বলতে সুবিধা হবে, আমি একটু শোনাবো। কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র, কি বলছেন? আমি বলছি তো বিজেপি নেতাদের নাম আছে, বিজেপি নেতাদের তো বলতে হবে। এবার তাহলে তো বলতে হবে যে যদি অমুক ব্যক্তি, সবাই মিলে অমুক ব্যক্তিকে বলা হচ্ছে, ধরা যাক কোনো প্রাক্তন মন্ত্রী বা কাউকে একটা, যে তৃণমূল করেছে, তাহলে আপনারা সুপারিশটা দিলেন কেন? আপনি তো বিজেপি করছেন, তা আপনি সুপারিশটা দিলেন কেন? আপনি আপনার লোকদের তাহলে নিতে বলছেন কেন? তা কি করে হবে এটা? এটা তো মানে আপনি তাহলে যে লোকটি, ধরা যাক কোনো বিতর্কিত কাণ্ডের জন্য আপনারা যাকে অভিযুক্ত করছেন, তো আপনারা তো সেই খারাপ কাজটা করার জন্য তাকে প্ররোচিত করছেন, বা আপনি তো সেই খারাপ কাজটার অংশীদার হতে চাইছেন। তো আপনাদের তো দায় নিতে হবে, আপনাদের তো ব্যাখ্যা দিতে হবে, এবং সিবিআই তাহলে তাদেরও জিজ্ঞাসাবাদ করুক। এবং যদি সেক্ষেত্রে তাদের লিস্টের নাম
এবং অনিয়মে থাকা নাম এক হয়ে যায়, তাহলে কিন্তু এই কেসের মধ্যে তাদেরও ইনক্লুড করা উচিত। আমি দেবাশিস বাবুর কাছে এর উত্তর নেব, কিন্তু তার আগে রাজনৈতিক পর্যবেক্ষক অরিজিৎ কাঞ্জিলাল আমাদের সঙ্গে যোগদান করেছেন এই অনুষ্ঠানে। অরিজিৎ দাকে স্বাগত জানাই আরেকবার। অরিজিৎ দা, আমি আসবো আপনার কাছে। দেবাশিস দার উত্তরটা কুণাল ঘোষের বক্তব্যের প্রেক্ষিতে একটু নিয়ে নিই। না, এখানে একই ব্যাপার দাঁড়াচ্ছে যে ওই ব্যক্তিদেরকে উত্তর দিতে হবে যদি কোনো কিছু ঘটে থাকে। দল তার কোনোভাবেই দায় নিতে পারে না, কেননা উনারা দলে আসার পর থেকে যদি কিছু করে থাকেন তখন দল তার দায় নেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এইরকম আজকে একটা কথা মনে করুন তো, আজকে যারা পর্ষদের দায়িত্বে আছেন তারা একটা নিয়ম কানুন মেনে রিক্রুটমেন্টটা হয়, সেখানে পরীক্ষা হয়, সেখানে ইন্টারভিউ হবে। আজকে আমি 100 জনের নাম পাঠিয়ে দিলাম, আমি ইনফ্লুয়েন্সিয়াল লোক, কালকে আরও এরকম পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার ইনফ্লুয়েন্সিয়াল লোক আছে, নাম পাঠিয়ে দেবো, তাহলে কি পর্ষদ সেই নামগুলো সবারকে সেই এনলিস্টেড করে দেবে? তাহলে পরীক্ষা দরকার কি আছে? তার মানে মেন যে দায়টা নিতে হবে পর্ষদকে নিতে হবে এবং সরকারকে নিতে হবে। তারাই রিক্রুটমেন্ট অথরিটি, তারাই পদ্ধতিটা মেনটেন করছে। উনাদের কাছে লাখ লাখ সুপারিশ আসতে পারে, তাহলে উনারা কি সুপারিশটাকে অ্যাকসেপ্ট করবেন? তাহলে পরীক্ষা সিস্টেমটা রেখেছেন কেন? তুলে দিন। পরীক্ষা সিস্টেম রাখার কোনো দরকারই নেই। সিস্টেমও রাখবো, সুপারিশও নেবো, দুটো একসঙ্গে চলতে পারে না। তার মানে এতদিনে স্বীকার করলেন উনারা যে আজ পর্যন্ত উনারা যতগুলো চাকরি দিয়েছেন ম্যাক্সিমাম সুপারিশে চাকরি দিয়েছেন। ঠিক কথা, আপনি একদম 100%, আমি আপনাকে 100% সমর্থন করছি। রিপোর্টে আমি আপনাকে 100% সমর্থন করছি দেবাশিস বাবু, কিন্তু আমি একটা প্রশ্ন আপনার কাছেই থাকবো, আপনার কাছেই থাকবো। আমি বলছি, তাহলে যখন আপনি এখন পর্ষদকে কাঠগড়ায় তুলছেন, আপনারা আগেও তুলেছেন পর্ষদকে কাঠগড়ায়, কিন্তু এখন আপনারা এমফাসাইজ করছেন শুধুমাত্র পর্ষদেরই দোষ, সরকারেরই দোষ, তাহলে যখন একাধিক শিক্ষা দপ্তরের লোকের নাম জড়িয়েছে এবং এখনো মমতা বালা ঠাকুর সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বলুন, মন্ত্রী বলুন, সাংসদ বলুন, তাদের নাম জড়াচ্ছে, তাহলে সেইটাকে শুধুমাত্র ফোকাস করুন না পর্ষদের ওপর। তাহলে তখন কেন বলছেন সরকারের লোকজন তার সঙ্গে যুক্ত? না, আমি দল বলি, শুনুন, সরকার স্বয়ংক্রিয় বডি, তাদেরকে যুক্ত করুন, তাদেরকে অভিযুক্ত করুন। আমি তো এখন একই কথাই বলছি, আপনার কথাটাই আমি বললাম যে দায়ী সরকার এবং পর্ষদ, দায়ী সরকার এবং পর্ষদ, কিন্তু সরকারটা চালাচ্ছে কোন দল? দেখুন, সরকার যখন আমাদের সাধারণ নির্বাচন হয়, একটা দলকে সাধারণ মানুষ বলেন, একটা পারমিশন দেন যে এবার তোমরা মেজরিটি বলে তোমরা এবার সরকারটা চালাও, তাহলে সরকার একটা দল দ্বারা পরিচালিত হচ্ছে। সুতরাং সরকার যখন, পর্ষদ যখন কোথাও দায়ী থাকবেন, সেখানে তো যে দল সরকারকে চালাচ্ছে সেই দলকে কিঞ্চিত হলেও দায় নিতে হবে। আমি বলছি না দলে যারা আছেন সবাই একদম করাপ্টেড, তাহলে আমরা খেতে পড়তে বাঁচতে পারতাম না যদি 100% করাপশন হয়ে যেত, কিন্তু কিছু লোক সেখানে দায়ী। আমি একদম খুব সংক্ষেপে অরিজিৎদার কাছে যাবো। ম্যাডাম, এক সেকেন্ড বলে শেষ করছি যে আমি শেষ করছি। একটা জিনিস হচ্ছে যে যখন কোথাও সিস্টেম একটা আছে, যে দল থেকেই আমাদের রেকমেন্ডেশন আসুক না কেন, যে কোনো ব্যক্তির থেকে ইনফ্লুয়েন্সে শাসক দল হতে পারে, বিরোধী দল হতে পারে, IPS IAS হতে পারে, কিন্তু যারা পরীক্ষাটা নিচ্ছেন, যারা সিস্টেমটা চালাচ্ছেন, তারা কেন সেটাকে এন্টারটেইন করবেন? তার মানে তারা চেয়ারের অযোগ্য। বেশ, আমি অরিজিৎদার কাছে আসবো। অরিজিৎদা, এখানে দেবাশিস বাবু রয়েছেন। দেবাশিস বাবুর দুটো বক্তব্য অনুযায়ী দুটো পয়েন্ট আমি একটু আপনার কাছ থেকে তার রিয়াকশন চাইবো। এক হচ্ছে, উনি বলছেন যে এই মুহূর্তে যা যা চলছে, মানে এটা যেহেতু গত বছর জুন মাসের ঘটনা আর আজকে এটা নিয়ে নাড়াচাড়া হচ্ছে, অর্থাৎ CBI এর ওপর ভরসার জায়গাটাও ক্রমশ কমে আসছে, ক্ষীণ। এটা এক নম্বর দেবাশিস বাবু বলছেন। আর দ্বিতীয় কথা, যে সাংসদ এবং যে প্রাক্তন IPS এর বিরুদ্ধে অভিযোগ উঠছে, যারা এই মুহূর্তে বিজেপির মানে যাদের রাজনৈতিক পরিচয় হচ্ছে এরা বিজেপি দলটা করে, এই দায় যদি তারা করে থাকেন তাহলে সম্পূর্ণ তাদের, এবং তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে তারা সেই সময় যুক্ত ছিলেন, প্রাক্তন IPS, সেই সময় সরাসরি রাজনৈতিক দলটা না করলেও একটা পৃষ্ঠপোষকতা ছিল। এইরকম একটি অভিযোগ সামনে আনছেন দেবাশিস বাবু। দেখুন, উনি যেটা বলছেন, উনি পুরো অরিজিৎদা বোধহয় কোথাও একটা প্রবলেম হচ্ছে, টেকনিক্যালি কোথাও একটা ত্রুটি হচ্ছে। যাই হোক, আমি একাধিক অভিযোগ সামনে এসেছে এবং এইভাবে যোগ্য অযোগ্য আপনারা দেখেছেন যে যোগ্য অযোগ্য নির্বাচন করতে গিয়ে SSCর ক্ষেত্রে সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে। যোগ্য অযোগ্য নির্ধারণ করাটাই যেখানে সমস্যার হয়ে দাঁড়াচ্ছে, সেখানে টেটেও যে আগামী সময়ে এইরকম সমস্যা হবে না তার কি প্রমাণ বা তার কি গ্যারান্টি রয়েছে? এখন এই জায়গায় দাঁড়িয়ে এই যে বলা হচ্ছে যে 321টি নামের মধ্যে 134 জনকে প্রাথমিকের শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছিল, ডেফিনেটলি এটা পর্ষদেরই একমাত্র সিদ্ধান্ত নেবার এবং পর্ষদই এক্ষেত্রে দায়ী, কিন্তু যে ইনফ্লুয়েন্সার এর পেছনে রয়েছে তারা দায় অস্বীকার করতে পারে। দিলীপ ঘোষ, তার একটা প্রতিক্রিয়া রয়েছে, কি বলছেন দেখুন। দেখুন, উনি যেটা বলছেন উনি পুরো।
देखिए, जिस समय ये घोटाला हुआ है शिक्षा विभाग में, बहुत बड़ा घोटाला हुआ है, हजारों लाखों करोड़ का घोटाला है। उसमें टीएमसी के नेता, एमएलए, एमपी, मंत्री, ऑफिसर सब जुड़े हुए हैं। ये सब जानते हैं, आज उसका कुछ ना कुछ नाम आ रहा है। अब ये लोग दोषी है कि नहीं है, ये तो सीबीआई को साबित करना है, बुलाना चाहिए, पूछताछ करना चाहिए। लेकिन जिसके देख रेख में ममता बनर्जी के नेतृत्व में सरकार चल रही है, शिक्षा विभाग में इतना बड़ा भ्रष्टाचार स्वास्थ्य विभाग में हुआ है, उनको पूछताछ करना चाहिए। इतनी बड़ी घोटाला हुई, इतने परिवार तबाह हो गए, इतने लोगों का ज़िंदगी खराब हो गया है, उसका जवाबदेही कौन करेगा? ममता बनर्जी को भी पूछना चाहिए घटना कैसे हुआ है। আমি আরেকবার দেবাশিস বাবুর কাছে আসবো। দেবাশিস বাবু, আপনি বলছেন যে সিবিআইয়ের উপর খুব একটা ভরসার জায়গা থাকছে না আর, কিন্তু সিবিআই আছে বলেই তো আজকে নামগুলো সামনে এসছে। আমি তো বলছি না সেখানে এই মুহূর্তে যারা বিজেপি করছেন তাদের যেমন নাম রয়েছে, তৃণমূল কংগ্রেসের কারোর নাম নেই, সেই নামগুলোও তো সামনে এসেছে। এখন যদি নিরপেক্ষভাবে সিবিআই কাজ করে, তখন আপনারা যদি এই কথা বলেন যে সিবিআইয়ের উপর খুব একটা ভরসা করা যাচ্ছে না। না না, সিবিআইয়ের উপর এই কারণে আমি বলছি, নিরপেক্ষতা নিয়ে আমি কোশ্চিন তুলিনি, কোশ্চিনটা তুলেছি সিবিআই দীর্ঘসূত্রিতা নিয়ে। একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা যখন কোনো এজেন্সিকে কেউ দায়িত্ব দিচ্ছে, সাধারণ মানুষের সামনে তার একটা টাইম ফ্রেমের মধ্যে প্রত্যেকটা জিনিস আনা উচিত। দে আর স্যালারিড পারসন, তারা স্যালারি নিচ্ছেন সরকার থেকে, তাদের একটা রেসপন্সিবিলিটি আছে সাধারণ মানুষের প্রতি একটা টাইম ফ্রেমের মধ্যে করার। কোথায় করছেন তারা? আজকে পশ্চিমবঙ্গের মানুষের অবস্থাটা দেখুন। সিআইডি যখন কোনো তদন্তভার নিচ্ছেন, তার কাগজ কেমন তৈরি হবে সেটা কিন্তু নবান্ন থেকে বলে দিচ্ছেন, তারা এসে ডিটো বলে দিচ্ছেন, সেখানে বিচার পাচ্ছেন না। তাহলে একমাত্র জায়গা কোথায়? সিবিআইতে। তো ওনারা কি করছেন? নিরপেক্ষতা ঠিক আছে, কিন্তু সাথে সাথে এত দীর্ঘসূত্রিতাও ঠিক নয়। আপনাকে একটা টাইম ফ্রেম ঠিক করতে হবে যে আমি 2 বছর কি 1 বছর কি 6 মাস। কেন বলুন তো তদন্তে এত সময় লাগে? তার মানে কি টিম নেই? তাহলে কি ওনারা কাজ করছেন না? তাদের নিজেদের স্যালারির প্রতি জাস্টিফিকেশনটা দরকার। এটা সাধারণ মানুষের টাকা, হোক না। যদি আজকে যে বিজেপির আপনারা মনে করছেন যে 2 জনের নাম আছে, 3 জনের নাম আছে, 4 জনের নাম আছে, যদি দোষী হন বিচার হবে, শাস্তি পাবেন, কেউ ওনাকে ডিফেন্ড করতে আসবে না। বিজেপি কোনো দোষীকে কোনো দোষীকে ডিফেন্ড করতে আসে না, আসবেও না। বেশ, এই যে যাদের নাম এসছে, আমি দুটো রাজনৈতিক দলের কথাই বলছি, যাদের নাম এসছে তাদের এখনো পর্যন্ত কেন তলব করে জিজ্ঞাসাবাদ করা হলো না? অ্যাটলিস্ট একবারের জন্য তলব করে জিজ্ঞাসাবাদ করা হলো না, সেই উত্তর সিবিআই দেবে। আমি একটু অরিজিৎ দা রয়েছেন, অরিজিৎ দা আপনার প্রতিক্রিয়া। দেখুন, এখানে দেবাশিস বাবু যে কথাটা বলছে একতরফা কথা বলে যাচ্ছেন উনি সম্পূর্ণ। এখানে আমি তৃণমূল বিজেপি কাউকেই ছাড়ছি না, যদি এখানে সিপিএম থেকে থাকে বা কোনো বড় ব্যক্তিও থেকে থাকে তাকেও ছাড়ছি না। এখানে ভবিষ্যৎ প্রজন্মের মানুষজনের চাকরি, ভবিষ্যৎ প্রজন্মের সংসার, ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের সবকিছু জড়িত রয়েছে। এখানে দাঁড়িয়ে আমি কারোর ওপর ঠেলে দিলাম, আজকে তৃণমূল করি বলে কেউ একজন বলে দিল যে তৃণমূলের লোক দোষী নয়, তাহলে সেটাও যেরকম মানতে পারবো না। যেরকম আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের মন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনো পর্যন্ত জেলে রয়েছেন। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্টেটে যদি এরকম কেলেঙ্কারি হয়, পশ্চিমবঙ্গে যেরকম ব্যবস্থাপনার জন্য মন্ত্রী বা বিভিন্ন লোক অ্যারেস্ট হয়েছে, কিন্তু অন্যান্য রাজ্যে হয়নি। আজকে হয়তো দেখতে পাবো দিব্যেন্দু অধিকারীও হয়তো জেলে ঢুকবেন না, ভারতী ঘোষ হয়তো জেলে ঢুকবেন না, কারণ বিজেপির সংস্পর্শে থাকাকালীন আমরা দেখেছি বিভিন্ন রকমের যারা নারদ কাণ্ডে জড়িত ছিলেন সেই সময় তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। আজকে আপনারও যে কোশ্চেন, আমারও সেই কোশ্চেন, যে এতদিন পর যে চার্জশিটের নামও রয়েছে তাদেরকে কেন এখনো তলব করা হচ্ছে না? উনি যেটা কথাটা বলছেন সম্পূর্ণ দায় এড়ানোর জন্য কথাটা দেবাশিস বাবু বললেন যে যারা বসে আছে তারা কি করতে বসে আছে। অবশ্যই আপনার কথার উত্তরেই আমি একটা কথা বলছি, যে আপনি যদি মনে করেন আপনার ঘরের ছেলেটার চাকরি দরকার, আপনি যদি মনে করেন সঠিক শিক্ষিত ছেলেমেয়েদের চাকরি দরকার, তাহলে রাজনীতিকে দূরে রেখে এই বিষয়ে আপনার কেন আপনার দলকে সরিয়ে রেখে আপনার মানবিকতাকে সামনে রেখে এসে পথে নামা দরকার। শুধুমাত্র টিভি চ্যানেলে কথা বললেন এবং পার্টি অফিসে গিয়ে বললেন যে চ্যানেলে কি সুন্দর কথা বলে আসলাম, এতে সীমাবদ্ধ থাকলে চলবে না। ময়দানে নামতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রী বর্তমানে ঠিক আছে, বুঝলাম, কিন্তু এই যে সুপারিশটা যেই করে থাকুন না কেন, সুপারিশটা সরাসরি যাচ্ছে শিক্ষামন্ত্রীর কাছে। কার শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছে? এবার কে সুপারিশ দিতে বলেছে এটা সবার আগে জানা দরকার। সুপারিশটা কি শিক্ষামন্ত্রী দিতে বলেছে নাকি শিক্ষা দপ্তরের কোনো মানুষের দ্বারা এটা ইমপ্লিমেন্ট হয়েছে? তাদের মানে এটা কেউ বলছে না যে দুর্নীতিটা একটা জায়গাতে হয়েছে, প্রতি পরতে দুর্নীতি। আমি তো বলছি না এই কথা যে না একমাত্র পর্ষদই এই কথা এই কাজ করছে বা একমাত্র পার্থ চট্টোপাধ্যায় এই কাজ করছেন। যে অভিযোগগুলো সামনে এসেছে, যাদের নামগুলো সামনে এসেছে, তাদের প্রত্যেকের সঙ্গে দুর্নীতির ট্যাগটা জুড়ে যাচ্ছে। আমি বলছি এটাই, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বারবার আরজি করকে সামনে রেখে বলা হয়, এক্ষেত্রে সেটা কেন বলা হবে না?
তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি এক্ষেত্রে কেন বলা হবে না? নিশ্চয়ই বলা হবে। কারণ আপনি মাথায় রাখুন, যদি কেউ দুর্নীতিটা করলো, পয়সা কামালো, মানুষের ক্ষতি করলো, তারপরে ওয়াশিং মেশিন হয়ে বিজেপিতে চলে গেল, তো সেই ব্যক্তিকে নিয়ে কোনো কথা বলা যাবে না। কথা বললে পুলিশে কেস দেওয়া হবে, কথা বললে বাড়িতে সিবিআই চলে আসবে, এটাই তো ম্যাটার হয়ে যাচ্ছে। সিবিআই তো সেন্ট্রাল গভর্নমেন্টের মুখে বলা তোতা পাখি, সিবিআই কে যা বলছে তাই হচ্ছে। এখন হয়তো আমার মনে হয় দিব্যেন্দু বাবু এবং ভারতী ঘোষ এদিক ওদিক অন্য হয়তো পার্টি যাওয়ার চেষ্টা করছেন, তাই জন্য তাদের নাম হয়তো ভালো মতো বলে দিচ্ছে। আগে তাদের কাছে নামটা ছিল, যেহেতু শুভেন্দু অধিকারী ভাই দিব্যেন্দু অধিকারী এতদিন চেপেছিল, হয়তো কয়েকদিন পর দেখবেন দলাদলির ক্ষেত্রে তারা যদি অন্য দলে যেতে চায়, তার কারণটা এটা হয়ে দাঁড়াবে। বিজেপি করলে ক্ষমা, আর বাকি কোনো পার্টি করলে সে হচ্ছে সিবিআই এর কাছে জমা। এটা পাতি কথা, শুনে রাখুন। দেবাশিসদা, না, খুব ইন্টারেস্টিং লাগলো। উনি রাজনীতিক বিশ্লেষক হিসেবে আছেন, কিন্তু বললেন তৃণমূলের হয়ে। তো কোথাও এইটাও ঠিক নয়। উনি ডাইরেক্ট বলুন না যে আমি তৃণমূলের হয়ে বলছি, তাতে ডিবেট করতে আমার কোনো অসুবিধা নেই। আমি বোধহয় আমি একটা কথা বোধহয় বলেওছি, যে উনি বোধহয় শুনেছেন বা হয়তো নেটওয়ার্কে ডিস্টার্বে শুনতে পাননি, যে যদি উনি যদি যে নামগুলো এসছে আমাদের বিজেপি যারা বলছেন, তাদেরকে ডাকুক, কোনো প্রবলেম নেই। তারা যদি দোষী হন শাস্তি পাবেন, তার জন্য বিজেপি কোনো দোষীদেরকে ডিফেন্ড করতে রাস্তায় নামবে না যে এই দোষীকে ছাড় দিন, যেটা তৃণমূল করে থাকে। যেটা তৃণমূল দোষী সাব্যস্ত হওয়ার পরেও তাদেরকে বিভিন্ন তাদের পোস্টে রেখে থাকে, তাদেরকে সরকারি পদে রেখে থাকে। যেটা করবে না বিজেপি, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিজেপি এই কাজ করবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি। এবং অরিজিৎ বাবু শুনুন, অরিজিৎ বাবু একটা কোশ্চেন, অরিজিৎ বাবু একটা কোশ্চেন শুনুন, অরিজিৎ বাবু একটা কথা বলিনি। তুমি যে কথাগুলো বললে খুব ভালো বলেছো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, নারদা থেকে শুরু করে সারদা থেকে শুরু করে আজকে এই কেলেঙ্কারিতে বিজেপিতে যাদের নাম জড়াচ্ছে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ বিজেপির সৈনিক হয়ে জেলে একবারও যায়নি, তাদেরকে বারবার সিবিআই ডেকে পাঠায়নি। এটা জলজন্ত উদাহরণ এই মিডিয়া চ্যানেল। একদম আপনার উত্তর আমার কাছে আছে। আপনি যখন নারদা সারদা তুললেন, আপনাকে একটা ছোট্ট কোশ্চেন করি, আপনি বলুন তো, ওইখানে বোধহয় আপনাদের, আমি নামগুলো বলছি না, তারা এখন প্রত্যেকের রেসপেক্টেড জায়গায় আছেন, দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নামগুলো বলাটাও খুব একটা জাস্টিফাইড নয়। আমরা হয়তো অনেক সময় তর্কের খাতিরে ফ্লোতে চলে আসছে, দোষী নাম সাব্যস্ত না হওয়া পর্যন্ত। আপনাদের তো অনেক এমপি আছেন, তারা কবার জেলে গেছেন নারদা কাণ্ডে? গেছেন? তাদের কাছে গেছেন, তাদের কাছে তারা গেছেন। তাহলে আপনি কেন একজনকে হাইলাইট করছেন? হাইলাইট করলে পুরো টিমটাকে হাইলাইট করুন। আপনাদের এখন এমপি আছে, স্ট্যান্ডিং এমপি, উনি কি বলুন, আপনি বলুন আপনাদের স্ট্যান্ডিং এমপি কে কি জেলে নিয়ে গেছেন নারদা কাণ্ডে? মমতা বালা ঠাকুর সাংসদ হিসেবে লোকসভায় যখন নির্বাচিত হতে পারলেন না, তখন তাকে রাজ্যসভায় পাঠানো হলো। মানে যার বিরুদ্ধে এইরকম অভিযোগ আগামী সময় আসতে পারে, যদি থেকে থাকে, তাহলে সেটা তৃণমূল কংগ্রেস সব থেকে ভালো করে জানে। এবং তাহলে তারপরেও তাকে লোকসভায় তাকে রাজ্যসভায় পাঠানো। আপনি বলুন নারদা সারদা কাণ্ডে যারা বর্তমান অরিজিৎ বাবু পুরো ওনার সাপোর্টিং কথা বলে যাচ্ছে, নিউজ টেলি থেকে বলুন। না শুনুন, আমি কারণ সাপোর্ট বলছি, আমি তথ্য দিলাম, আমি একটা ছোট্ট কোশ্চেন তথ্য দিলাম। অরিজিৎ দা, আপনি বলুন না, লোকসভায় হেরে গেলেন, অরিজিৎ দা একটা ছোট্ট লোকসভায় হেরে গেলেন মমতা বালা ঠাকুর, রাজ্যসভায় পাঠালো কেন? অরিজিৎ দা একটা ছোট্ট কোশ্চেন করছি, অরিজিৎ দা একটা ছোট্ট উত্তর দেন আমার। অরিজিৎ দা আমার একটা ছোট্ট কোশ্চেন আছে আপনার প্রতি। প্রথম কথা হচ্ছে, নারদা সারদা কাণ্ডে আমি যতটা জানি, আপনি যদি আমাকে একটা রিপোর্ট দেখাতে পারেন খুশি হব, যে সিবিআই ডেকেছে, বর্তমানে বিজেপিতে আছেন, কিন্তু তারা সিবিআই ডাকার পর যাননি। ডাকার দায়িত্বটা সিবিআইয়ের, বিজেপির নয়, তৃণমূলের নয়, কোনো দলের নয়। সিবিআই নারদা কাণ্ডে নাম আছে, বিজেপিতে আছেন, ডেকেছে, যাননি। সেটা রিপোর্ট দেখান, মেনে নেব আপনার কথা। কিন্তু আরেকটা কথা, আমি যেটা প্রথম থেকে বলছিলাম, পর্ষদ কে চালায়? সরকার চালায় তো। আমি দল বলছি না, দল আর সরকার আলাদা। যদিও আমাদের আজকে পশ্চিমবঙ্গে, আমি আমার জন্ম থেকে দেখে যাচ্ছি, একসময় ছিল বামফ্রন্ট, মানে ঘুরিয়ে ফিরিয়ে চালাতো আলিমুদ্দিন স্ট্রিট, এখন আপনাদের তৃণমূলটা চালায়। মানে দল আর সরকার আপনারা এক করে ফেলেন, প্রবলেমটা ওখানে। আর প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি বলেন, এ আমলেও প্রাতিষ্ঠানিক পুরো দমে হয়েছে, আগে ছিল বামফ্রন্টের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আজকে আর সময় দিতে পারছি না, দুজনকে ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য। এবং এইটা একটা এন্ডলেস বিতর্কের জায়গায় পৌঁছে গিয়েছে। আগামী সময় দেখা যাক কি হয়। যাদের নাম তালিকায় রয়েছে, সিবিআই তাদের ডেকে পাঠায় কিনা, জিজ্ঞাসাবাদ হয় কিনা। আজকে এখানেই শেষ করবো। দুজনকে ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক।